সার্জিস আলম নামে ইউনুসের সাঙ্গুপাঙ্গুদের বা ইউনুসের যে টোকাই বানিয়ে আছে তাদের একজনের গল্প বলবো। এই সার্জিস আলমকে কষা আলম নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে। এই কষা আলম গত বছরেও যখন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে যাচ্ছিল, সেই যাওয়ার জন্য সে ট্রেনে চড়েছিল। ট্রেনে করে যাচ্ছে, ঘেমে নিয়ে যাচ্ছে, টিউশনি করতো। সে তার একটি ভিডিওতে এমনও বলছে যে আমার 10 টাকা ছিল না, আমি কোথাও যেতে হলে আমার সাইকেলে যেতে হতো, আমার 20 টাকা মার কাছে চাইতে হতো, নানান ধরনের কথা। অর্থাৎ ছেলেটির যে অভাব ছিল, ছেলেটির যে অর্থ যন্ত্রণা ছিল, সেটি সে বলেছে। অর্থাৎ একটা ছেলে বছর খানিক আগেও তার অভাবের কথা বলছিল, তার অর্থহীনতার কথা বলছিল, যে জাস্ট কয়েকদিন আগে এখন এই সার্জিস অর্থাৎ এই কষা আলম যখন তার পঞ্চগড়ের বাড়িতে গেল, তখন সে সৈয়দপুর পর্যন্ত বিমানে গেছে ঢাকা থেকে। এরপরে সৈয়দপুর থেকে তার জন্য প্রায় 400-500 গাড়ি এসকর্ট করে তাকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে যে এই যে 400-500 গাড়ির টাকা, এত হই হুল্লোড়, এত মোটরসাইকেল, এগুলোর অর্থ সার্জিস কোত্থেকে পেল? এটার জবাবে সার্জিস বলছে যে তার দাদা নাকি জমিদার ছিল, তার দাদার নাকি অনেক টাকা। অথচ এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমিনুল হক পলাশ নামে একজন অনুসন্ধানী লেখক ফাঁস করে দিয়েছেন সেই পর্দা। তিনি বলেছেন যে সার্জিসের দাদা কোনো জমিদারও ছিল না, কিছুই ছিল না। তার জুয়ারি একটা বাবা ছিল, আরো 2 চাচা ছিল, আর 3 ফুপু ছিল, এবং তাদের সর্বসাকুল্যে তাদের জমি 3 থেকে 4 বিঘা। সবকিছু মিলে সার্জিসরা 2 ভাই ভাগে পেলেও খুব সামান্য জমি সার্জিস পাবে। তাদের কিছুদিন আগেও নানান ধরনের অর্থ কষ্ট ছিল, ঋণ ছিল। আজ কিছু নেই। সার্জিসের গল্প তো আপনারা শুনলেন। এরপরে আমরা আরেকজনের গল্প বলবো, যিনি তার নির্বাচনী এলাকাতেও ব্যাপক শোডাউন দিয়েছেন। তার নাম আব্দুল হান্নান মাসুদ, এই জঙ্গি হামলার অন্যতম প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমকে মাসুদকে কান্না মাসুদ বলা হয়, কারণ মাসুদ কথায় কথায় কেঁদে দেয়। এই কান্না মাসুদ হাতিয়াতে যেখান থেকে সে ইলেকশন করবে বলে বলছে, সেইখানে সে গিয়েছে। কিভাবে গিয়েছে? শত শত গাড়ি, মোটর সাইকেল, শোভাযাত্রা নিয়ে। কিন্তু কেউ জানে না টাকা কোত্থেকে এলো। এই কান্না মাসুদ কয়েকদিন আগেও মেসে থাকতো, অর্থাৎ অগাস্টের আগেও মেসে থাকতো, পাতলা ডাল দিয়ে লাঞ্চ করতো। সেই মাসুদ এখন 500, 600, 700 গাড়ি, হাজার হাজার মোটর সাইকেল, হাজার হাজার টোকাইদেরকে নিয়ে মিছিল কর। আরেকজন আছে নুসরাত তাবাসসুম। তার আশেপাশের বন্ধুরাই আমাকে বলেছে যে শাহবাগে এর কাছ থেকে তার কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা ধার করে চলা, যে ভাগ করে সিগারেট খেত, সেই নুসরাত তাবাসসুম এখন ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে, গুচির জামা, গুচির ব্যাগ, এগুলো নিয়ে ঘুরে। এবং সাম্প্রতিক সময়ে একটি টিভি প্রোগ্রামে বলেছে কুষ্টিয়া থেকে নাকি ইলেকশনও করবে। টাকা কোত্থেকে আসবে? টাকা দিবে গৌরী সেন। অবশ্য আমাদের গৌরী সেন এখন ইউনুস কিংবা তার জাদুর আলাউদ্দিনের চেরাগ। শুনেছেন নিশ্চয়ই, মাসের পর মাস মানুষের কাছ থেকে টাকা ধার করে চলা নুসরাত তাবাসসুমের এমপি হওয়ার ইচ্ছা। দেশ দখল করে এমপি হবে। প্রশ্ন আসতেই পারে টাকা কোত্থেকে এলো? প্রশ্নটা আমি একা করছি না। তারা যে দলটা বানিয়েছে, তাদের যে টোকাই পার্টি অর্থাৎ যে নাগরিক পার্টি, তার মধ্যে একজন আছে জারা তাসনিম, ইংল্যান্ড থেকে এসেছেন। এখনো মনে হয় চেরাগের সন্ধান পাননি, তাই প্রশ্ন করেছে সার্জিসকে, আপনার টাকা কি করে এলো? সেই জবাব আসেনি। যাই হোক, আমরা সাঙ্গুপাঙ্গুদের চেরাগের গল্প বলছি, তাদের অর্থ সংস্থান নিয়ে কথা বলছি, কিন্তু নাটের গুরু ইউনুসের হাজার হাজার কোটি টাকার গল্প কে শুনতে চায়? আমি বলবো সে কথা, এবং বলছি। 5ই অগাস্টের জঙ্গি হামলার পর ইউনুস
তার সাঙ্গপাঙ্গ সহ যখন ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তখন নানান ধরনের মুখরোচক ভাষণ দেওয়া শুরু করলো। সেই ভাষণটির দুটো ভাষণ আমার বেশ নজর কেড়েছে। তার মধ্যে একটি ভাষণ ছিল এমন: তোমরা একটা আলাদিনের চেরাগ পেয়েছো, এই চেরাগকে ব্যবহার করতে হবে, এই চেরাগে ঘষা দিলেই এই যেমন দৈত্য এসে হাজির হয়, ঠিক তোমাদের সামনে সেই সুযোগ এসে গেছে। দ্বিতীয় যে ভাষণটি, সেটিতে ইউনূস বলছে যে অনেকেই বলে টাকা নাই টাকা নাই টাকা নাই, কেন টাকা থাকবে না? আমি তো বলি বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই, বুদ্ধি থাকলেই টাকা চলে আসবে। এই দুটো ভাষণই আমার জন্য গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আলাদিনের চেরাগ ঘষা দেওয়া, আরেকটি হচ্ছে বুদ্ধি থাকলেই টাকা। এই আলাদিনের চেরাগ ঘষা দিয়ে কত কিছু হতে পারে, এবং বুদ্ধি থাকলে পকেটে কি করে সরকারি লুটের টাকা এসে ঢুকতে পারে, আমরা আজকের এই ভিডিওতে দেখব। ইতিমধ্যে 4টি পর্ব করেছি ইউনূসকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে কর ফাঁকি দিয়েছে, কিভাবে তার বাবার প্রতিষ্ঠানকে তার গ্রামীণ ব্যাংকের সমস্ত কাজ পাইয়ে দিয়েছে, কিভাবে শ্রমিকদের অর্থ লোপাট করেছে, কিভাবে সে নানানভাবে দুর্নীতি করে তার নিজের রোজগারের টাকা ট্যাক্স যাতে না দিতে হয় সেটার জন্য ভুয়া চ্যারিটেবল প্রতিষ্ঠান খুলেছে। ইতিমধ্যে 4টা প্রোগ্রাম করেছি, আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। কিন্তু এরই মধ্যে কি কি আলাদিনের চেরাগ ঘষেছে ইউনূস, চলুন একটু অল্প বিস্তর জেনে নেই। ক্ষমতা দখলের পরপর ইউনূস গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহত দিয়েছে 2029 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না, লাভ করবে, প্রফিট করবে, একটি পয়সাও রাষ্ট্র পাবে না। অনেক খরচ হয়ে গিয়েছে তো 5ই আগস্টের জঙ্গি হামলায়, একটু উঠিয়ে নিতে হবে না? এরপর 666 কোটি টাকা গ্রামীণ কল্যাণের, যেটার সে চেয়ারম্যান, অর্থাৎ ইউনূস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান, 666 কোটি প্লাস টাকা সে কর দেয়নি। ক্ষমতা দখলের পরপর এই আদালতের রায় কমপ্লিটলি মুছে দিয়েছে। কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউনূস তুই যে 666 কোটি টাকা কর দিচ্ছিস না, এই টাকাটা তো আমার রে। কেউ প্রশ্ন করছে না, প্রশ্ন করার কেউ নেই, প্রশ্ন করলেই তাকে জেলে পুরে দেওয়া হবে। এই ছাড়া তার যত পরিচিত লোকজন আছে, যারা গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, বিভিন্ন জায়গাতে তার সাথে দীর্ঘ সময় এই অর্থ লোপাটের সাথে ছিল, যেমন মোহাম্মদ আশরাফুল হাসান, নূরজাহান বেগম, এস.এম. শাহজাহান, প্রত্যেককে সে কোনো না কোনো প্রজেক্ট পাইয়ে দিয়েছে। বলা হয়ে থাকে মোহাম্মদ আশরাফুল হাসান ইউনূসের যত রকমের টাকার ধান্দা, যত রকমের অর্থ লোপাট, সেটা হ্যান্ডেল করে মোহাম্মদ আশরাফুল। এই মোহাম্মদ আশরাফুল, যার নেতৃত্বে কয়দিন আগে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, ইউনূস পেছন থেকে কাজ করেছে। এত এত ইউনিভার্সিটির আবেদন কেউ পাচ্ছে না, কিন্তু ইউনূস তার গ্রামীণ সংস্থা গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে গেছে। শুধু গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, পিএসপি সুবিধাও পেয়েছে। আপনারা নগদ, বিকাশ এসব সার্ভিস দেখেন না, ডিজিটাল ওয়ালেট, ঠিক এরকম ডিজিটাল ওয়ালেট সার্ভিসের অনুমোদন বাগিয়ে নিয়ে গেছে। দৃশ্যপটে কে? ইউনূসের টাকা পয়সার প্রধান টাকা পয়সার সমন্বয়কারী মোহাম্মদ আশরাফুল হাসান আবারও সে দৃশ্যপটে হাজির। অর্থাৎ এখন এই ডিজিটাল ওয়ালেটের নামে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য। আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনূস। ঠিকই শুনছেন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি সার্ভিস শুরু করেছে। না, সার্ভিস আলম নয়, এটা হচ্ছে আদম পাচার সার্ভিস। অর্থাৎ বিদেশে জনশক্তি নাকি রপ্তানি করবে, এটার জন্য লাইসেন্স পেয়েছে। লোকজন বলছে, মানুষ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে কথা হচ্ছে যে এই জনশক্তি কোম্পানির নামে যারা যারা এই মাস্টারমাইন্ড ছিল, যারা যারা এই জঙ্গি হামলা করেছে 5ই আগস্টের আগে পরে, তাদেরকে সেফলি দেশের বাইরে বার করে নিবে, এবং এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন রকমের ফিজের নামে
অর্থ লোপাট করে দেশের বাইরে অর্থ পাচার করবে। বাইরের ওয়েবসাইট অনুযায়ী তাদের এই এমপ্লয়মেন্ট সার্ভিস, এই জনশক্তি রপ্তানি সার্ভিসের লাইসেন্স নাম্বার হচ্ছে 2806। অর্থাৎ আধম পাচার থেকেও গ্রামীণকে ছাড়া গেল না। এরপর এসেছে হসপিটাল সার্ভিস। গ্রামীণ টেলিকম কি অদ্ভুতভাবে হিন্দুদের জমি দখল করেছে। গ্রামীণ টেলিকম এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হিন্দুদের জমি দখল করেছে। প্রচুর জমি কেনার দলিল। এখানে সবার নামই আমরা দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী বলেই তো মনে হচ্ছে। এদের জমি দখল করে 9 বিঘা জমির ওপর একটি হাসপাতাল তৈরির অনুমোদন পেয়ে গেছে। রাজুক 8 তলা 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন দিয়েছে। অথচ দিনের পর দিন গ্রামীণের যে হেলথ সার্ভিস, এটা ছিল একটি অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু লাইসেন্স পেতে তো সমস্যা নাই, কারণ মহাজন এখন ক্ষমতাতে। শুধু কি এগুলো? শ্রম আইনে 6 মাসের জেল হয়েছে, সেটা মওকুফ হয়েছে। গ্রামীণ দই নামে একটি প্রোডাক্ট ছেড়েছিল ইউনূস, সেখানে ভেজাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা হয়েছিল, সেটিও গায়েব। শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে মামলা হয়েছে, তাদের টাকা লোপাট করেছে, সেগুলো গায়েব। শত শত মামলা গায়েব, হাজার হাজার কোটি টাকা দিতে হচ্ছে না, কিন্তু মানুষ প্রশ্ন করছে না। এই ছাড়াও আগেই বলেছি ইউনূসের ঘনিষ্ঠজনরা নানান রকমের পদ পেয়েছে। যেমন তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিমের ছেলে, তাকে ডেপুটি প্রেস সচিব করেছে। এর আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে তার বাবার প্রতিষ্ঠান, যেখানে সে নিজেও শেয়ার হোল্ডার, সেই প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে সমস্ত রকমের প্রকাশনার দায়িত্ব পাইয়ে দিয়েছিল। ইউনূস নিজে যেমন চেরাগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে, কর মওকুফের নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ হওয়া সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে, একইভাবে তার সাঙ্গু পাঙ্গুদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে। আমাদের দেশে একটি কথা বলে যে মারে একটু নেড়ে চেড়ে দে, লুটে পুটে খাই, কিংবা আরেকটি কথা বলে সরকারি মাল দরিয়া মে ডাল। ওই লুটে পুটে দরিয়াতে ঢালা হচ্ছে না, পকেটে ঢালা হচ্ছে। সাধারণ মানুষ এগুলো দেখছে, বুঝতে পারছে কিনা হয়তো জানি না। সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ এই 5ই আগস্টের জঙ্গি হামলা বুঝতে বুঝতেই তো তাদের অনেক সময় চলে গেছে। কিন্তু এই সাধারণ মানুষের হক, তাদের প্রাপ্য ট্যাক্সকে ফাঁকি দিয়ে ইউনূস যে এই লুটপাট করে চলেছে, সেই ভয়েস কোথায়? সেই প্রতিবাদ কোথায়? প্রতিবাদও মানুষ করছে না ভয়ে। প্রতিবাদ করলেই জেল, জুলুম, বাড়ি পুড়িয়ে দেবে, বাড়ি ভেঙে দেবে, আওয়ামী লীগ করেন এই অপবাদ দিয়ে আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না। সুতরাং দেশ এই হরিলুটের কবলে পড়েছে, আর এক অদ্ভুত আলাদিনের চেরাগ নয়, ইউনূসের চেরাগের মধ্যে পড়েছে। যেদিন এই জনগণ বুঝবে বা প্রতিবাদ হয়তো বা করতে যাবে, সেদিন পিছনে ফিরে দেখবে এবং বলবে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে।